নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় ভারত সম্পর্কে হঠাৎ কেন সুর নরম করলেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি ভারত সম্পর্কে অর্থাৎ ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কিছু নতুন কথা বলেছেন, যা নিয়ে দুই দেশের কূটনৈতিক মহল, রাজনৈতিক মহল, প্রশাসনিক মহল এবং অবশ্যই সংবাদ মাধ্যমে তুমুল চর্চা শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা হওয়ার পরে মোহাম্মদ ইউনূস একাধিক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন এবং আগামী 7 মার্চ তার সরকারের 7 বছর বয়স পূর্ণ হয়ে যাবে। এই বিগত 7 মাসে তিনি একাধিক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারের যে নির্যাস তার সঙ্গে তার এই যে নতুন বক্তব্য, সেই বক্তব্যের কিন্তু অনেকটা ফারাক আছে, বলা চলে প্রায় 180 ডিগ্রি তিনি ঘুরে গিয়েছেন। এবং এই যে নতুন কথা তিনি বলেছেন, কেন বলেছেন, সেই বিষয়ে আমরা ব্যাখ্যা বিশ্লেষণে যাব। তার আগে আমি আপনাদের সামনে একটু পেশ করে নিই যে সাক্ষাৎকারটিতে তিনি কি বলেছেন। সাক্ষাৎকারটি বিবিসি বাংলা তার সাক্ষাৎকার নিয়েছেন। বিবিসি বাংলার যিনি সম্পাদক মীর সাব্বির, তিনি বাংলাদেশের একজন নামী সাংবাদিক। তিনি খুব বুদ্ধিমত্তার সঙ্গে ইউনূসকে বেশ কিছু ভালো প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে গণ অভ্যুত্থানের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি দেখা গেছে। দুই দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে? খুব সহজ প্রশ্ন, কিন্তু ভালো প্রশ্ন। জবাবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস যে কথা বলেছেন সেটি হচ্ছে যে সম্পর্ক খুবই ভালো, আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। মোহাম্মদ ইউনূস এরপরে আরও বিস্তারিত বলেছেন, বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের ওপর নির্ভরশীলতা এত বেশি এবং ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের এত ক্লোজ সম্পর্ক, সেটা থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি বলেছি মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসেছে অপপ্রচার থেকে। অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে, কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি। তাকে দ্বিতীয় প্রশ্নটি করা হয়েছিল, ভারত সরকারের সঙ্গে আপনার সরাসরি যোগাযোগ হচ্ছে? মোহাম্মদ ইউনূস খানিকটা লেখা পড়ে বোঝা যাচ্ছে যে তিনি খানিকটা ইতিবাচক সুরে, খানিকটা উচ্ছ্বাসের সঙ্গে বলেছেন যে সবসময় যোগাযোগ হচ্ছে, তারা এখানে আসছে, আমাদের লোকজন সেখানে যাচ্ছে। প্রাইম মিনিস্টার মোদির সঙ্গে আমার প্রথম সপ্তাহে এই কথাবার্তা হয়ে গেছে। এই হচ্ছে মোহাম্মদ ইউনূসের এই সাম্প্রতিকতম সাক্ষাৎকারে ভারত সম্পর্কে বক্তব্য। আমি যে কথা আপনাদের প্রথমে বলছিলাম যে উল্টো কথা বলেছেন, অর্থাৎ গত 7 মাস ধরে তিনি যে কথা বলেছেন সেগুলো এখন আপনাদের একটু স্মরণ করিয়ে দিই। আপনাদের অনেকেরই মনেও আছে, যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে চর্চা করেন এপারে ওপারে, সকলেই জানেন যে মোহাম্মদ ইউনূস ভারত সম্পর্কে তার কথাবার্তার মধ্যে একটা দাদাগিরি, একটা উপেক্ষা, এই বিষয়গুলো ছিল। এবং শুধু তাই নয়, তার উপদেষ্টারা ভারত সরকার সম্পর্কে, ভারত রাষ্ট্র সম্পর্কে যে ধরনের কথাবার্তা বলছিলেন সেগুলো নিয়েও কিন্তু ইউনূস কখনো তাদের থামানোর চেষ্টা করেননি। যে কারণে ভারত সরকার মাঝে মধ্যেই বাংলাদেশ সরকারকে খুব বিনয়ের সঙ্গে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিল যে যেভাবে চলছে বিষয়গুলো, অর্থাৎ ভাষায় যে অসংযম দেখা যাচ্ছে এটা কাঙ্ক্ষিত নয় দুটি প্রতিবেশীর মধ্যে। ফলে এই বিষয়ে যেন সরকারের শীর্ষ মহল অর্থাৎ মোহাম্মদ ইউনূসকেই এটা বোঝানোর চেষ্টা হয়েছিল যে তিনি যেন কিছু পদক্ষেপ করেন। আমরা দেখেছি যে শেখ হাসিনার বিষয়টি নিয়ে ইউনূস কি ধরনের কথাবার্তা বলেছেন। সম্ভবত দিন 20-25 আগেও তিনি একটি বিদেশি সংবাদ মাধ্যমকে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি আবার সেই পুরনো অসন্তোষ প্রকাশ করেছেন যে শেখ হাসিনা ভারতে বসে রাজনৈতিক বক্তব্য পেশ করছেন এবং তার সরকারের পররাষ্ট্র মন্ত্রক থেকে এমনও করা হয়েছে যে
শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ি যে ভেঙে ফেলা হলো সেটা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের প্রতিক্রিয়াকে বাংলাদেশ সরকার বলেছিল যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত সরকারের হস্তক্ষেপ। এবং সম্প্রতি দিন 20-15 আগে তৃতীয় একটি দেশে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তারা মুখোমুখি আলোচনায় বসেছিলেন এবং সেই আলোচনাতে এস জয়শঙ্কর যেটা তৌহিদ হোসেনকে বলেছিলেন সেটা সরকারিভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রক পরবর্তীকালে জানিয়েছে যে এস জয়শঙ্কর তৌহিদ হোসেনের কাছে বাংলাদেশ সরকারের বিভিন্ন উপদেষ্টার বক্তব্য নিয়ে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেন, বলেন যে এটা দুদেশের সম্পর্কের জন্য মোটেই কাঙ্ক্ষিত নয় এবং বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা এই নিকট প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক চায় কিনা। এর 3-4 দিন পরে তৌহিদ হোসেন একটা জবাব দেন, সেই জবাবটি হচ্ছে যে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় কিনা। এটা অনেকটা ওই কূটনীতিক বহিষ্কারের মতন, অর্থাৎ একটা দেশ আরেকটা দেশের কূটনীতিকে বহিষ্কার করলে তারাও পাল্টা কূটনীতিক বহিষ্কার করে জবাব দিচ্ছে। এটা হয়ে থাকে কূটনৈতিক জগতে, ডিপ্লোম্যাটিক এক্সারসাইজের মধ্যে এটা একটা খুব পরিচিত পদক্ষেপ। কিন্তু তৌহিদ হোসেন অনেকটা সেই কায়দাতে জবাব দিয়েছিলেন, অর্থাৎ ভারতের অভিযোগটাকে তিনি কিন্তু এন্ডোর্স করেননি বা মান্যতা দেননি। তিনি বলতে চেয়েছিলেন ভারতের জন্যেই সম্পর্কের অবনতি, অর্থাৎ একেবারে দোষারোপের পাল্টা দোষারোপের দিকে দুই দেশের মধ্যে একটা সম্পর্কের আরও অস্থিরতার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। কিন্তু আমরা সাম্প্রতিককালে একটি ভিডিও করেছিলাম যেখানে আমরা বলেছিলাম যে দুই দেশের শীর্ষ কর্তা অর্থাৎ ভারতের নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দুজনের মধ্যে আগামী মাসে এপ্রিল মাসে থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে অর্থাৎ সম্মেলনের বাইরে দুজনের মধ্যে দেখা হওয়ার একটা সম্ভাবনা আছে। এই যে সম্ভাবনার কথা যেটা আমরা ঢাকার কূটনৈতিক মহল থেকে খানিকটা জানতে পারছিলাম, সেটি হচ্ছে যে বাংলাদেশের তরফে এই নিয়ে কিন্তু প্রবল আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে নয়াদিল্লির কাছে যে এর আগে হয়নি, কিন্তু এবার যেন নরেন্দ্র মোদীর সঙ্গে মোহাম্মদ ইউনুসের বৈঠকের ব্যাপারে নয়াদিল্লি সায় দেয় বা সবুজ সংকেত দেয়। এর আগে চেষ্টা কখন হয়েছিল না, গত বছর সেপ্টেম্বর মাসে যখন রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকে নরেন্দ্র মোদী যান ভারতকে প্রতিনিধিত্ব করতে, তখন মোহাম্মদ ইউনুসও গিয়েছিলেন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে, কিন্তু দুজনের সফরসূচি মেলেনি। ভারতের প্রধানমন্ত্রী দেশে চলে আসার আরও 2-3 দিন পর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তিনি নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, ফলে তখন দুজনের মধ্যে বৈঠকটি সম্পন্ন হয়নি। কিন্তু বাংলাদেশ তারা লাগাতার এই চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেই চেষ্টাটা অতি সম্প্রতি অনেকটা তৎপরতা তাদের বেড়েছে যে মোদী এবং ইউনুসের মধ্যে যেন একটি বৈঠক হয়। সেই বৈঠকের যে পায়তারা বলা চলে বা উদ্যোগ আয়োজন বাংলাদেশের তরফে, তারই রিফ্লেকশন কিন্তু বিবিসি বাংলাকে দেওয়া ইউনুসের সাক্ষাৎকার, যেখানে তিনিও তার সুর বদলে ফেলেছেন, ভারত সম্পর্কে অনেক ইতিবাচক এবং দুই দেশ পরস্পরের উপর নির্ভরশীল, কেউ কাউকে ডিনাই করতে পারে না, উপেক্ষা করতে পারে না, সেই মান্যতা দিয়ে তিনি সম্পর্কের কথা বলেছেন এবং বলেছেন সম্পর্ক ভালো এবং ভবিষ্যতে সম্পর্ক ভালো থাকবে। কিন্তু আমরা শুনেছি, আমি শেখ হাসিনার প্রসঙ্গটি আপনাদেরকে বললাম, এছাড়াও সাম্প্রতিক অতীতে মোহাম্মদ ইউনুস তিনি ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিকে ইঙ্গিত করে নানান ধরনের মন্তব্য সরাসরি বলেননি, কিন্তু একটা দাদাগিরি ফলানোর চেষ্টা তার মধ্যে ছিল এবং এটা বলার চেষ্টা হয় যে ভারত সরকার যেমন বাংলাদেশের ভেতর দিয়ে উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ রাখে, তেমনি বাংলাদেশও ভারতের ভেতর দিয়ে নেপাল ভুটানের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে, বাণিজ্য করবে। এখন যে কোনো দায়িত্বশীল ব্যক্তি কিন্তু এই কথা বলবেন এবং শেখ হাসিনা তিনি যখন 2024-এ পঞ্চমবার প্রধানমন্ত্রী হওয়ার পর দিল্লি এসেছিলেন, তখনও এই আলোচনা ছিল যে ভারতের ভেতর দিয়ে বাংলাদেশ ভুটান এবং নেপালের সঙ্গে বাণিজ্য করবে, নেপাল এবং ভুটান তাদের পণ্য বাংলাদেশের বিভিন্ন বন্দর ব্যবহার করে আনা নেওয়া করবে। ফলে ইউনুস কোনো নতুন উদ্যোগের কথা বলেননি,
বাংলাদেশ সরকারের একটা পুরনো প্রস্তাবকেই তিনি সামনে এনেছেন, কিন্তু তার বলার ভঙ্গিমাটা ছিল খানিকটা দাদাগিরি, যে ভারতকে যেমন বাংলাদেশের ভেতর দিয়ে যাতায়াত করতে দেওয়া হয়েছে তেমনি বাংলাদেশও ভারতের ভেতর দিয়ে যাতায়াত করবে। অর্থাৎ তার মেসেজটা ছিল খানিকটা একটা, যেটাকে খুব চালু বাংলায় এপারে অন্তত এই শব্দটি খুব প্রচলিত, সেটা হচ্ছে পাঙ্গা দেওয়া, অর্থাৎ লড়াইয়ের বার্তা দেওয়া। কিন্তু আজকের যে বক্তব্য যেটা সাক্ষাৎকারে এসেছে সেটি কিন্তু সম্পূর্ণ উল্টো। এখন আমরা আসি যে কেন মোহাম্মদ ইউনূস তার সুর বদলে ফেললেন। প্রথমত, এটা একটা কঠিন বাস্তব যে ভারত বাংলাদেশ তাদের যে অবস্থানগত কতগুলি ইতিবাচক দিক আছে, আবার এই যে কেউ কাউকে অস্বীকার করতে পারে না, এটার মধ্যেও আছে যে দুদেশের মধ্যে কিন্তু 4500 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এই সীমান্ত এত বড় দুটো প্রতিবেশী যখন শেয়ার করে তখন তাদের মধ্যে বিবাদ বিতর্ক কাঙ্ক্ষিত নয়। কিন্তু আমরা তো জানি যে 5 আগস্ট, গত বছর 5 আগস্ট গণ অভ্যুত্থান এবং শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের দৃশ্যপট বদলে যায়, এবং সেই বদলটা বাংলাদেশের তরফ থেকে হয়। বারে বারেই ভারত সম্পর্কে নানান ধরনের কটূক্তি করা হচ্ছিল, ভারতকে নানানভাবে চ্যালেঞ্জ করা হচ্ছিল, যেগুলো খুব ছেলে মানুষই সুলভ বিষয় ছিল। কিন্তু দেখা যাচ্ছিল যে সাধারণ মানুষ বা রাজনৈতিক দল বা উগ্র মৌলবাদী দলগুলি যে কথা বলছিল তার সঙ্গে খানিকটা সায় দিয়ে চলার চেষ্টা করছিল অন্তর্বর্তী সরকার, অর্থাৎ মোহাম্মদ ইউনূসের সরকার, এবং তার উপদেষ্টারা মাঝে মধ্যেই ফোঁস করেন। এবং ইউনূসের বিভিন্ন সাক্ষাৎকারেও দেখা যাচ্ছিল যে খানিকটা ভারতের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দেওয়া, এবং এর পাশাপাশি আমরা দেখছিলাম যে পাকিস্তানকে একেবারে গলায় জড়িয়ে ধরার যে আয়োজন সেটাও কিন্তু চলমান ছিল। এবং দুদেশের মধ্যে ভারতকে খানিকটা অস্বীকার করে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের একটা সম্পর্ক, যেটাকে অনেকে বোঝানোর জন্য বলছেন যে এই আকাঙ্ক্ষাটা হচ্ছে অনেকটা পীড়িতের সম্পর্ক, সেই দিকে তারা গড়াচ্ছিলেন। কিন্তু আজকে আবার বলি যে নতুন কথা মোহাম্মদ ইউনূস বলেছেন। এখন আসি যে ইউনূস কেন সুর বদল করলেন। আমি আপনাদের বলতে পারি যে থাইল্যান্ডে ব্যাংককে মোদি ইউনূসের বৈঠকের ব্যাপারেও বাংলাদেশ সরকারের তরফে প্রবল আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে, এবং সবই কিন্তু হয়েছে গত মাসে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর। যে বৈঠকে ডোনাল্ড ট্রাম্পকে যখন বাংলাদেশ সংক্রান্ত প্রশ্ন করা হয়েছিল, ভারতীয় সাংবাদিক করেছিলেন, তিনি বলেছিলেন যে আমি এই বিষয়টি নরেন্দ্র মোদীর ওপরে ছেড়ে দিচ্ছি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বুঝিয়েছিলেন যে তার সরকারের পররাষ্ট্র নীতিটা এটাই হবে যে বাংলাদেশ সম্পর্কে তারা যা সিদ্ধান্ত করবেন সবই ভারতকে ছুঁয়ে নিয়ে তারা করবেন। অর্থাৎ এককভাবে মার্কিন প্রশাসন তারা বাংলাদেশ নিয়ে কোনো পদক্ষেপ করবে না। অর্থাৎ নরেন্দ্র মোদীর একটা তাকে কনফিডেন্সে নিয়ে তার সঙ্গে আলোচনা করে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের অনুমোদন নিয়ে বা আগাম জানিয়ে তারা যা করার করবে। মোহাম্মদ ইউনূস এই বিষয়টি বুঝে গিয়েছেন যে ভারতকে যেভাবে তিনি উপেক্ষা করছিলেন, চ্যালেঞ্জ জানাচ্ছিলেন, সেটা উনি বুঝে গিয়েছেন যে এটা একটা ছেলে মানুষই। এবং আমেরিকাকে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প চলে আসার পর কিন্তু বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার তারা প্রবল দুশ্চিন্তায় আছে। তার একটা বড় কারণ হচ্ছে যে এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের পেছনে মার্কিন প্রশাসনের সরাসরি ভূমিকার কথা ডোনাল্ড ট্রাম্প অস্বীকার করেছেন। করতেই হবে, কারণ তিনি এখন মার্কিন প্রেসিডেন্ট, ফলে তার আগের সরকারেরও কিছু দায় তাকে বহন করতে হবে। তিনি কখনো এই কথা প্রকাশ্যে বলতে পারেন না যে মার্কিন ডিপ স্টেট, অর্থাৎ যারা সরকারকে অশুভভাবে চালিত করে, এই শক্তি বাংলাদেশের গণ অভ্যুত্থানের পেছনে কাজ করেছে। এ কথা কখনোই কোনো প্রেসিডেন্ট প্রকাশ্যে বলবেন না। কিন্তু মোদি এবং ট্রাম্পের বৈঠকের কিছুদিন পরেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা বিরাট বড় পর্দা ফাঁস করেছেন এবং একটা বিস্ফোরক মন্তব্য করেছেন যে বাংলাদেশে কি পরিমাণে টাকা গিয়েছে অখ্যাত প্রতিষ্ঠানের নামে। টাকার অঙ্কটা কত? একটা প্রতিষ্ঠান পেয়েছে 29 লক্ষ মিলিয়ন ডলার, আরেকটি প্রতিষ্ঠান পেয়েছে 21 লক্ষ মিলিয়ন ডলার। এই যে টাকার অঙ্ক, এই যে বিপুল টাকা, এই টাকা বাংলাদেশের অখ্যাত প্রতিষ্ঠান তারা পেয়েছে, এবং সেই টাকাগুলো কিভাবে খরচ হয়েছে তার একটা ব্যাখ্যা আমরা এর আগের একটি ভিডিওতে দিয়েছিলাম। যে এই যে গণ অভ্যুত্থানের কারিগর যারা ছাত্র সমাজ, যারা সম্প্রতি নতুন রাজনৈতিক দলও গড়ে ফেললেন, তাদের যে পাঠচক্র চলতো, এই পাঠচক্রও কিন্তু ছিল এই মার্কিন যে
বাংলাদেশের ভোট সচেতনতা, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার, বাংলাদেশে মানবাধিকার পুনরুদ্ধারের যে কর্মসূচি বিগত বাইডেন প্রশাসন নিয়েছিল, তার পেছনে একটা বড় আয়োজন ছিল হচ্ছে এই পাঠচক্র, অর্থাৎ ছাত্রদের ব্রেন ওয়াশ করার একটা আয়োজন। এবং সেখানেই টাকাগুলো খরচ হয়েছে। সেটা যে প্রতিষ্ঠানগুলি টাকা পেয়েছে এবং যারা দায়িত্বে ছিলেন তারা বিভিন্ন সময় তাদের যে কর্মসূচির কথা ঘোষণা করেছেন তাতে দুয়ে দুয়ে এখন কিন্তু 4 হচ্ছে যে গণ অভ্যুত্থানটা ছিল মার্কিন টাকার একটা স্পন্সর্ড প্রোগ্রাম, অর্থাৎ এটা কোনো স্বতঃস্ফূর্ত বিপ্লব নয়। এখন তারা একটি বিপ্লবী ঘোষণাপত্র আনার কথা বলছে, কিন্তু বিপ্লব মানে হচ্ছে তার আগাম ঘোষণা থাকবে এবং তারা আগাম কর্মসূচি ঘোষণা করবে যে এইটা হচ্ছে আমাদের বিপ্লবের কর্মসূচি, এই কর্মসূচি বা এই লক্ষ্য আমরা অর্জনের চেষ্টা করছি। কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে যে অভ্যুত্থান হয়ে যাওয়ার পর এখন বৈপ্লবিক ঘোষণাপত্র আনার কথাবার্তা চলছে। কিন্তু যে কথা আমি বলছিলাম যে এই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান আসলে বাইডেন প্রশাসনের আমলে দেওয়া টাকার স্পন্সরশিপে এই অভ্যুত্থান হয়েছে। তার কারণ এত ছেলে মেয়ে, আমি এর আগে একটি ভিডিওতে আপনাদের বলেছি যে অভ্যুত্থান মানে কিন্তু জনতার অভ্যুত্থান হবে, কিন্তু 5 আগস্ট বা তার আগে জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে যে গণ আন্দোলনগুলি হয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে একটি পার্টিকুলার এজ গ্রুপের ছেলেমেয়েরাই ময়দানে নেমেছে, অর্থাৎ যাদেরকে তার আগে 5-6 বছর ধরে ব্রেন ওয়াশ করা হয়েছে। সেটা কেন আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার ধরতে পারলো না, সেটা তারা নিশ্চয়ই সময় মতন তার জবাবদিহি তারা করবে, কিন্তু তারা এখন স্বীকার করছেন যে তারা ষড়যন্ত্রের শিকার হয়েছেন। আবার ফিরে যাই মোহাম্মদ ইউনূসের কথায় যে কেন সুর নরম, তার কারণ মোহাম্মদ ইউনূস এখন বুঝে গিয়েছেন যে তাকে শুধু ভারতকে মোকাবিলা করলে হবে না, এখন আমেরিকাকেও তার মোকাবিলা করতে হবে এবং ভারতকে টপকে তিনি আমেরিকার প্রশ্নের জবাব দিতে পারবেন না। ফলে নরেন্দ্র মোদীকে এখন তার পাশে দরকার, না হলে ট্রাম্পের কাছ থেকে তিনি আরও অনেক শক্তিশালীর আশঙ্কা করছেন যে চুরমার করে দিতে পারে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। কারণ আরও কি বিস্ফোরক ডোনাল্ড ট্রাম্প ফাঁস করবেন কেউ জানেন না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে যেটা বলে দিয়েছেন যে বাংলাদেশটা তিনি দেখবেন নরেন্দ্র মোদীর চোখ দিয়ে। মোহাম্মদ ইউনূস তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ, তিনি বোকা নন, তিনি বুঝতে পেরেছেন এবং বাংলাদেশের একটা পররাষ্ট্র মন্ত্রক, তাদের গোয়েন্দা বাহিনী, তাদের অনেক বুদ্ধিজীবী তাদের সঙ্গে আছেন, সকলে মিলেই নিশ্চয়ই অনুধাবন করেছেন এবং ইউনূসকে বুঝিয়েছেন যে নরেন্দ্র মোদী তথা ভারত সরকারের সঙ্গে পাঙ্গা নেওয়াটা বোকামি হবে। তার কারণ মার্কিন প্রশাসন, ডোনাল্ড ট্রাম্প, তারা কিন্তু বাংলাদেশকে দেখবে ভারতের চোখ দিয়ে। ফলে এখন বুদ্ধিমানের কাজ হচ্ছে ভারতের সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা। তাই যে ইউনূস বারে বারেই বলেছেন যে সম্পর্ক তলানিতে ঠেকেছে, তিনি এখন বলছেন সম্পর্ক ভালো ছিল, সম্পর্ক ভালো আছে এবং সম্পর্ক ভালো থাকবে। ঠিক উল্টো কথা, যাকে আমরা বলি 180 ডিগ্রি ঘুরে যাওয়া বা রকের ভাষায়, চলিত ভাষায় হচ্ছে ডিগবাজি খাওয়া। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।